অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, আমাদের ব্যক্তিগত নাগরিক অধিকার, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, আমাদের রাজনৈতিক অধিকার, সভা সমাবেশ মিটিং সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের অর্থনীতি ব্যাংক ব্যবসা বাণিজ্য লুটপাট করে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে। নিরাপরাধ বাংলাদেশের শ্রেষ্ঠ চরিত্রবান নেক আলেম ওলামাদেরকে গ্রেফতার করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম কাদের মোল্লার মতো নিরাপরাধ মানুষকে কোন অভিযোগ নেই, মামলার এজাহারের একটা লাইনও সত্য নয়, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক সাজিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কথিত ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সে রাজনীতি করতে দেবে না, সবার অনুমতি নাই, বাড়িতে থাকতে পারা যাবে না, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বারবার কারারুদ্ধ করা হয়েছে। সরকারের পুলিশ প্রশাসনকে অন্যায়ভাবে নির্দেশ দিয়ে কাজে লাগিয়ে ঘর থেকে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে অভিযান চালিয়ে এই ফুলতলার হাজার হাজার জামাত বিএনপি বিরোধী দলের সকল নেতাকে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আজকে আমি ফুলতলাবাসীকে বলবো, সরকারের সকল এজেন্সি যারা আছেন, আপনারা যে দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, দেখে যান ছোট্ট ফুলতলা উপজেলার আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলন। যে আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্য দিবালোকে ঢাকার পল্টনের মোড়ে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর সমাবেশে হামলা চালিয়ে মাওলানা নিজামী সহ অন্যান্য নেতৃবৃন্দের আক্রমণ চালানো, লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করে সেই লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছে। এই হামলা করার নির্দেশ দিয়েছিল কথিত ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট শেখ হাসিনা। তার অডিও ভিডিও আপনারা দেখেছেন, তিনি বলছেন লগি বৈঠা নিয়ে সব ঢাকায় চলে আসো। লগি বৈঠা নিয়ে কি জন্য ঢাকায় আসতে বললো? ঢাকায় কি নৌকা নদী, ওখানে কি নৌকা চলে? হামলা করার জন্য আসতে বলছো? তাই শেখ হাসিনাকে আমি যদি বলি 28 অক্টোবরের খুনের নির্দেশদাতা শেখ হাসিনা পাশে এক গাদায় স্তূপ করে আশুলিয়া সভা এলাকায় আগুন দিয়ে জ্বালিয়ে লাশ ছাই করে দিয়েছে। আপনার কাছে প্রশ্ন রাখি, কোন দেশের শাসক যদি সেই জনগণকে হেলিকপ্টার থেকে গুলি করে, মৃত লাশের উপর নাচানাচি করে, লাশ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, গুম করে দেয়, তাদের কি রাজনীতি করার কোনো নৈতিক সাংবিধানিক অধিকার আছে? এদের ডিকশনারিতে কোনো গণতন্ত্র নেই, এরা ডেমোক্রেসি মানে না, এরা ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার, একত্রিতবাদী সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুলনা ফুলতলিতে 20 লাখ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা কোনো বিরোধী দলের নেতা কর্মীকে মিটিং মিছিল এবং সমাবেশ করার অনুমতি দেয়নি। জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে হত্যা করে চেয়েছিল জামাতকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। অবশেষে এক পর্যায়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এই ফ্যাসিস্ট হাসিনা। আজ কালের পরিবর্তনে দেখেন তারাই আজ নিষিদ্ধ। রাজনৈতিক অঙ্গনে একটি কথা আলোচনা চলছে যে আওয়ামী লীগ আবার নির্বাচন করার অধিকার পাবে কিনা। যারা 15 বছর যাবৎ জনগণের উপরে যে জুলুম নির্যাতন, আলেম ওলামাদের উপরে যে হত্যা, গণহত্যা এবং 15 বছর যাবৎ যে মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই দল কি করে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটার রায় দিবে জনগণ। তো দর্শক, সব মিলিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের আজকের এই আলোচনাটি খুব অসাধারণ ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ওনার আলোচনার ভিতরে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি তুলে ধরেছেন। আসুন আমরা বিস্তারিত ওনার আলোচনার মাঝে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? 5ই আগস্টের আগে 15 বছর কেমন ছিলেন? ভালো ছিলেন না? আলহামদুলিল্লাহ, এটা সত্য কথা আমরা শুনলাম, নাকি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের হৃদয়ের সমস্ত প্রশান্তি এবং তৃপ্তি দিয়ে আসুন মহান আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। দীর্ঘকাল পর ঐতিহাসিক এই ডাবুর মাঠে জামাত ইসলামীর বিশাল কর্মী সম্মেলনে মিলিত হয়ে দীর্ঘদিন পর আমাদেরকে মিলিত হওয়ার তৌফিক দিলেন। আপনাদেরকে বহু বছর যেন আমি অনেককে দেখতে পারিনি, আপনারা আমাকে আজকে দেখার সুযোগ পেলেন। আমরা আমাদের সেই রবের কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। কথিত ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সে রাজনীতি করতে দেবে না, সবার অনুমতি নাই, বাড়িতে থাকতে পারা যাবে না, মিটিং
মিছিল করা যাবে না। মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বারবার কারারুদ্ধ করা হয়েছে। সরকারের পুলিশ প্রশাসনকে অন্যায়ভাবে নির্দেশ দিয়ে কাজে লাগিয়ে ঘর থেকে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে অভিযান চালিয়ে এই ফুলতলার হাজার হাজার জামাত বিএনপি বিরোধী দলের সকল নেতাকে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আজকে আমি ফুলতলাবাসীকে বলবো, সরকারের সকল এজেন্সি যারা আছেন, আপনারা যে দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, দেখে যান ছোট্ট ফুলতলা উপজেলার আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, এখানে অনেক শহীদের স্মৃতি, এখানে অনেক রক্তাক্ত সংগ্রামের স্মৃতি, অনেক ত্যাগ কোরবানির বিনিময়ে আমাদের জন্মের আগে এই ফুলতলার মাটিতে গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় যাদের শ্রম ঘাম পানি করে জামাত ইসলামীকে গড়ে তুলেছেন, দুনিয়া থেকে তারা থেকে বিদায় ইন্তেকাল করেছেন। আজকে বিশ্ব নেতৃত্বে হৃদয়টা তৃপ্তিতে ভরে যেত। আমরা আজকের এই সম্মেলনে যাদের কাছে আমরা দাওয়াত পেয়েছিলাম, ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছিলাম, আমাদের মরহুম সেই সব নেতৃবৃন্দের রূহে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। হাজার বাধা বিপত্তি, অত্যাচার, নির্যাতন, শাহাদাতে রক্ত চক্ষু মারিয়ে এক সময় বামপন্থীদের রাজনীতির ঘাঁটি বলে বিবেচিত সেই ফুলতলা আজ ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটি। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। জামিরা, ফুলতলা, দামোদর সহ এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা সেই দুপুর থেকে সকাল থেকে পাড়ায় পাড়ায় সংযুক্ত হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে এই দামুর মাঠকে কানায় কানায় পরিপূর্ণ করেছেন, সমস্ত উপজেলাবাসীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই সময়ের বিকাল যেহেতু ছোট্ট সময়, বিকাল 5টায় একটি ঐতিহাসিক মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। সেই মিছিলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি সেই মিছিলে থাকতে চাই। আপনারা যদি থাকেন তাহলে আমিও থাকবো। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, 5টার আগ পর্যন্ত আমি কয়েকটা কথা আপনাদের ঠিক মতো বলবো। আমরা নীরবে দাঁড়িয়ে বসার চেয়ার তো দেখলাম পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জায়গা আছে, আপনারা সবাই বসে পড়বেন। দীর্ঘ বক্তব্য আমি রাখবো না, 5টার আগে আমার কথা শেষ হবে। আমরা 5টায় মিছিল শুরু করবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যে প্রকৃত ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের একটি কালো অধ্যায় পার করেছি, কি কঠিন সময় আমরা আপনারা পার করছি। আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, আমাদের ব্যক্তিগত নাগরিক অধিকার, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, আমাদের রাজনৈতিক অধিকার, সভা সমাবেশ মিটিং সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের অর্থনীতি ব্যাংক ব্যবসা বাণিজ্য লুটপাট করে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে। নিরাপরাধ বাংলাদেশের শ্রেষ্ঠ চরিত্রবান নেক আলেম ওলামাদেরকে গ্রেফতার করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম, কাদের মোল্লার মতো নিরাপরাধ মানুষকে কোন অভিযোগ নেই, মামলার এজাহারের একটা লাইনও সত্য নয়, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক সাজিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আর মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা সোহান এবং আরো অনেক আব্দুল খালেক মন্ডল সহ মজলুম ওয়ালিদ আল্লাহর মেঘ বান্দাদেরকে কারাগারে নিক্ষেপ করে আমাদের আন্দোলনের সিদ্ধান্ত সহ কারাগারে তাদেরকে হত্যা করা হয়েছে। এই 15 বছরের এই কালো অধ্যায় আমরা পার করেছি, নাকি বলেন? আর সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে। শুধুমাত্র পতিত ফ্যাসিস্ট চেয়েছিল এই দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করে সে তার বংশের আত্মীয় স্বজন মিলে পারিবারিক রাষ্ট্র বানিয়ে মানুষের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করেছে। কাউকে রাজনৈতিক অধিকার সে দেবে না। আপনারাই তো সাক্ষী আছেন, ফুলতলার মানুষ 10 জন এক জায়গায় বসে কোনো বৈঠক করা যায়নি, নাকি বলেন? আমরা জানি না, বাড়িতে শুয়ে আছি, আপনাদেরকে ধরে নিয়ে মামলা করে দিয়েছে। ড্রয়িং রুমে বসে আপনি বন্ধুদের সাথে কথা বলছেন, ধরে নিয়ে বলে তোমরা নাশকতার চক্রান্ত করতেছি।
পুলিশকে অন্যায়ভাবে নির্দেশ দিয়ে বাড়ি বাড়ি এখানকার সেই ফ্যাসিবাদী পতিত স্বৈরাচারের দলের লোকদেরকে গোয়েন্দা নিয়োগ করে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ধরে এনে নিজেরা সাজানো বোমা বানিয়ে অস্ত্র নিয়ে কঠিন কঠিন মামলা দিয়ে বছরের পর বছর জেলখানে আটকে রাখা হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত জামাত বিএনপি বিষয় সময় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, আপনারা সবাই জেল খেটেছেন না? মিথ্যা মামলা পাননি? কারা কারা মিথ্যা মামলা আর জেলখানায় গিয়েছিলেন, মামলা পেয়েছেন, কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান কত মানুষ করে অন্যায় জুলুম করা হয়েছে। হাত নামান আমার প্রিয় ভাইরা। আমরা সভা করতে পারবো না, আমাদের রাজনৈতিক অধিকার নেই। 14, 18, 24 তিনটা ভোট হয়ে গেছে নাকি বলেন 15 বছরে? 2018, 2024 আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমি সংসদ সদস্য প্রার্থী, জামাত আমাকে নির্বাচন করতে বললো, আমাকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না। ভোট কেন্দ্রে রওনা দিলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ। তখন তো পুলিশের একটা লীগ ছিল নাকি বলেন? পথে গাড়ি দাঁড়িয়ে থামিয়ে বলে বাড়ি চলে যান, আপনাদের ভোট হয়ে গেছে। জোর করে কেউ যদি ভোট কেন্দ্রে যেতে গিয়েছে, ছাত্রলীগ যুবলীগের ক্যান্ডারে তাদেরকে হামলা করে দাঁড়িয়ে দিয়েছে। জোর করে যদি ব্যালট দেন, আমি ভোট দেবো বলেছি, বলে ব্যালট সন্ধ্যার সময় ফুরাই গেছে, ব্যালট নাই। আপনাকে এই ভোট আর হতে দেবেন? তাহলে এই 15 বছরের যে বাংলাদেশ আমরা পার করেছি একটি অন্ধকার যুগ, আমাদের রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, জাতিসত্তা ছিল না। মসজিদে বসে যদি কোরআনের তাফসীর করেছেন, মানে জঙ্গিবাদের আলোচনা হচ্ছে, গ্রেফতার করা হয়েছে। আরে বড় তাফসীর মাফি করতে পারিনি, চিন্তা করতে পারেন। আর আমি কি বলবো, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমার খবর তো আপনারা জানেন, জানেন তো খবর। 15 বছরের প্রায় অর্ধেক 7.5 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে। প্রায় 70 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে। আমি রিমান্ডে পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করেছি, কেন আমাকে গ্রেফতার করেছেন, মিথ্যা মামলা কেন দিয়েছেন? আমার নামে যতগুলো মামলা, তার একটা মামলাও, একটা লাইনও সত্য নয়, সব মিথ্যা কথা বলা হয়েছে। আমি জেলখানায় শুনলাম কি হয়েছে, ফুলতলায় মামলা হয়েছে, বেজের ডানে আমি বোমা মেরেছি। পুকুরের পরে আমি আর কয়েকজন নিয়ে বোমা বানাচ্ছিলাম, পুলিশ দাবানো দিছে, সবাই চলে গেছে, কয়েকজন ধরা পড়েছে, আমি সেই বোমা বানানোর জন্য পুকুর পাড়েছিলাম। ঢাকায় আমি তখন জেলে। মামলা দিয়েছে ঢাকার শাহজাহানপুরে বোমা মেরেছি, আমি তখন জেলে। বলে আপনি তো শাহজাহানপুরে বোমা বাঁচেন। এইভাবে মিথ্যা গায়ের মামলা দিয়ে আমাকে এবং আপনাদেরকে, বাংলাদেশের হাজারো লাখো কর্মীদেরকে কষ্ট দেওয়া হয়েছে। ভাই, এই দেশ, এটা কি গণতন্ত্র? এটা কি ভোটাধিকার? এটা কি মানবাধিকার? আর অর্থনীতি, আইন শৃঙ্খলা, রাজত্ব ছিল শুধু ওই দলে, ওই দলের লোকেরাই ব্যবসা করবে, ওরাই রাজনীতি করবে, ওরা যা বলবে তাই হবে। আমাদের ছেলেমেয়েরা বিসিএস পরীক্ষা দিয়ে পেনার ফেমিতে পাস করেছে, পুলিশ ইনভেস্টিগেশন করে বলে ওনার বাপ জামাত করে, উনি শিবির করেছে, পরীক্ষায় ফার্স্ট হলেও বিসিএস এ তার চাকরি হবে। কি হয়েছে কিনা বলেন? পুলিশে নিয়োগ, বিডিআরে নিয়োগ, সরকারি চাকরিতে নিয়োগ, পুলিশ ভেরিফিকেশনের নামে আমাদের বিরোধীরা ছেলে মেয়েদের কাউকে চাকরি দেওয়া হয়নি। 15টা বছর একটা দুঃশাসনের কালো রাত আমরা পার করেছি। আমরা কি জানেন সেই রাত, সেই কালো অধ্যায়, সেই জাহেলি যুগ আবার বাংলাদেশে ফিরে আসুক? কিভাবে নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে গণতন্ত্রের কথা আপনারা বলেন, তো আওয়ামী লীগ আবার আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে, আপনাদের বক্তব্য আমাকে প্রশ্ন করে। তা আমি বলেছি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, দেশের দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র জনতা সিদ্ধান্ত গ্রহণ করবে। যে আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্য দিবালোকে ঢাকার পল্টনের মোড়ে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের সমাবেশে হামলা চালিয়ে মৌলানা নিজামী সহ অন্যান্য নেতৃবৃন্দের আক্রমণ চালানো, লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করে সেই লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছে। ওই হামলা করার নির্দেশ দিয়েছিল পতিত ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট শেখ হাসিনা। তার অডিও ভিডিও আপনারা দেখেছেন, তিনি বলছেন লগি বৈঠা নিয়ে সব ঢাকায় চলে আসো। লগি বৈঠা নিয়ে কি জন্য ঢাকায় আসতে বললো? ঢাকায় কি নৌকা, নদী, ওখানে কি নৌকা চলে? হামলা করার জন্য আসতে বলছো? তাই শেখ হাসিনাকে আমি যদি বলি 28 অক্টোবরের খুনের নির্দেশদাতা শেখ হাসিনা, তার নামে মামলা হওয়া উচিত। কি বলেন ঠিক কিনা?
5ই আগস্ট আমি কারাগারে ছিলাম। ওই আন্দোলনের মধ্যে কয়েকদিন আগে আমাকে আমার মায়ের কাছ থেকে ঢাকার বাসা থেকে আবার গ্রেফতার করা হলো। টেলিভিশনে আমি দেখছি স্তরে সেনাপ্রধান কিছুক্ষণ পরে ভাষণ দেবেন। কারাগারে আমি, জামাত, শিবির, বিএনপি অনেক নেতা ঢাকার কেরানীগঞ্জে 10,000 বন্দী আমরা তাকিয়ে আছি। হঠাৎ স্তরে দেখতে পেলাম দুপুর বেলায় শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে চলে পালিয়ে ভারত চলে গেছে। আমরা সুশিক্ষিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, একে অপরকে জড়িয়ে ধরলাম, সিজদায় পড়ে আল্লাহকে সিজদা করলাম। আমরা তো আল্লাহর সাহায্যের জন্য 15টা বছর চোখের ফালি ফেলেছি। কত জীবন, কত রক্ত, কত শাহাদাত। এক মাসে 1700 ছাত্রদের মতো রক্ত দিয়েছে। 40,000 লোক আহত হয়েছে। তাদের চোখের পানি এখনো ফোরায়নি, তাদের রক্ত এখনো ফোরায়নি। অনেক সন্তান তার পিতার লাশ এখনো পায়নি, এখনো গণকবরে সিএমএইচে ঢাকা মেডিকেল কলেজে বাপের লাশ খুঁজে বেড়াচ্ছে। কোন দেশের প্রধানমন্ত্রী সেই দেশের মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করতে পারে? শেখ হাসিনা তা করেছে। 5 তারিখে যেদিন সে চলে যাবে সেই দিনও মৃত লাশের এক গাদায় স্তূপ করে আশুলিয়া সবার এলাকায় আগুন দিয়ে জ্বালিয়ে লাশ ছাই করে দিয়েছে। আপনার কাছেই প্রশ্ন রাখি, কোন দেশের শাসক যদি সেই জনগণকে হেলিকপ্টার থেকে গুলি করে, মৃত লাশের উপর নাচানাচি করে, লাশ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, গুম করে দেয়, তাদের কি রাজনীতি করার কোন নৈতিক সাংবিধানিক অধিকার আছে? এদের ডিকশনারিতে কোনো গণতন্ত্র নেই। এরা ডেমোক্রেসি মানে না, এরা ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার, একত্রিতবাদী সরকার। আবার নির্বাচনের গণতন্ত্রের সুযোগ নিয়ে এরকম নিষ্ঠুর, পাষণ্ড, মানবতা বিরোধী অপরাধীরা এদেশের রাজনীতি নির্বাচন করবে কিনা আমি আপনাদের বলে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিলাম। সাধারণ আওয়ামী লীগ যারা করেন সকলে তো দোষী না, তাদের প্রতি আমার কোনো দুঃখ ক্ষোভ নেই। তারা এত পরিকল্পনা জানতো না। ক্রিমিনালের মাথায় ক্রিমিনালই থাকে, আর যারা সহজ সরল মানুষ একটা দল করতে হয় করেছে আমরা বুঝি। অনেক ব্যবসায়ী সুদীবৃন্দ 15টা বছর এমন গেছে যে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, চাকরি বাকরি, সাংবাদিকতা করতে গেলে ক্ষমতাসীন দলের সাথে লাইন না রাখলে পারা যায় না। আমার বলে ভাই কি করবো, মনে তো চায় না, কিন্তু একটু ওদের সাথে খাতির না রাখলে তো মিল কারখানা কোম্পানিও তো টিকে রাখতে পারে না। এই নির্বাচনে যারা করেছেন সেটা এক ধরনের, বুঝে শুনে যারা মানুষকে খুন করে যারা হত্যা করেছেন তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই জাতি যদি ক্ষমা করে তখন পরে দেখা যাবে। কিন্তু এখনো তো আমার মায়ের বিধবা স্ত্রী চোখের পানি এখনো শুকায়নি, রক্ত শুকায়নি, এখন আমার সন্তানেরা বাপের লাশ খুঁজে পাচ্ছে না। এই বিধবাগুলোর পরিবেশে নির্বাচন গণতন্ত্রের কথা বলে ওই ফ্যাসিস্ট এবং স্যাডিস্টদের মাস্টার মাইন্ডকে যারা ভালো রেখেছে তাদের রাজনীতি করতে দেবেন কিনা তাই সিদ্ধান্ত নেবেন। এত রক্তের পরে আমরা যে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন বিচার আমরা অর্জন করেছি, দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই সরকারকে কথা দিয়েছি যত দ্রুত সম্ভব পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম করুন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, জুডিশিয়ারি, ন্যূনতম কিছু সংস্কারের মধ্য দিয়ে অতি অল্প সময় একটি ক্রেডিবল, একটি ফেয়ার, একটি পার্টিসিপেটরি, একটি ইনক্লুসিভ ইলেকশন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। তারা চেষ্টা করছেন, আমাদের সাহায্য নিচ্ছেন। আমরাও সরকারকে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি। খুব দ্রুততম সময় যেমন তাদের পক্ষে সম্ভব নয় এই কাজগুলো ছাড়া, কারণ ফ্রম দি ভেরি বিগিনিং অফ দি গভর্নমেন্ট অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারের সামনে হাজির হয়েছে। তারা পাল্টা প্রতিবিপ্লব করতে চেয়েছিল, তারা জুডিশিয়াল কু করে প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং করে সরকারকে অবৈধ করতে চেয়েছিল। তরুণ ছাত্র সমাজ এবং জনগণ হাইকোর্ট ঘেরাও করে সেই দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করতে বাধ্য করেছে। তারা বিদায় নিয়েছে। আনসার কাণ্ড, জনপ্রশাসনের অস্থিরতা, হিন্দু ভাইরা শান্তিতে নেই কথা বলে একটি প্রতিবেশী দেশকে খুশি করার জন্য অরাজকতার ষড়যন্ত্র, এই সব চক্রান্ত কিন্তু এই সরকারের বিরুদ্ধে করা হয়েছে। 3 মাস বয়স হয়নি এই সরকার, এত অশান্তির জায়গাকে শৃঙ্খলার মধ্যে আনা একটু সময় লাগে। কিন্তু তাড়াহুড়ো করে অনেকে বলে এখনই ভোট হোক। আরে এখন ভোট হলে তো সেই ভোটই হবে। এই পুলিশ, এই প্রশাসন, এই সচিব, এই ওসি, এই ডিসি, এই এসপি যদি এরকম থাকে সেই নির্বাচন কি হতে পারবে? পারবে না। ওই রকম নির্বাচন হবে। তাই না খুব সংক্ষিপ্ত, না খুব লম্বা, গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটা নির্বাচন আমরা চেয়েছি এবং আমরা সেই নির্বাচন সুষ্ঠু হওয়া পর্যন্ত ধৈর্য ধরবো এবং এই সরকারকে অপেক্ষা করবো। এবং আমি বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যত রাজনৈতিক দল ছিলেন, আলেম ওলামা ইসলাম বলতে সকলের কাছে আমি আহ্বান জানাই যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা আন্দোলন যারা পাঠিয়েছিলাম, আগামী নির্বাচনে
ওই আওয়ামী ফ্যাসিবাদের দোষকদেরকে রাজনৈতিকভাবে ময়দান থেকে বিদায় করতে গেলে আমাদের মধ্যে ওই রকম একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের সমঝোতার ভিত্তিতে একটি নির্বাচনের মাধ্যমে জনমতের মধ্য দিয়ে কেবল আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করা সম্ভব। সেদিকে এই জাতি এগিয়ে যাচ্ছে, আপনারা এগিয়ে আসবেন। এই ফুলতলা ডুমুরিয়ার সন্ত্রাস দমন আর উন্নয়নে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে 5টি বছর সময় পেয়েছিলাম। আমি আমার জীবনের অনেক ঝুঁকি দিয়ে ওয়াদা করেছিলাম, রাস্তাঘাট সন্ত্রাস দমনে আমি অঙ্গীকারাবদ্ধ থাকতাম ছিলাম। আমি বলেছিলাম 1 টাকা হারাও আমার কন্ট্রোলের নিচে যাবে না, আমি সরকার থেকে যা আনতে পারবো তা দিয়ে আমি উন্নয়ন করবো। নির্বাচনের পর আমি আপনাদের সেই সত্য প্রমাণ করেছি। কেউ বলতে পারবেন না জনগণের উন্নয়নের জন্য যা করেছি তা করেছি, কিন্তু 1 টাকা হারাম কোন কাজের বিনিময়ে একটা চাল তার কাছ থেকে খাইনি। মিল ডাকাতিয়ায় অধিবাসনজনিত জলাবদ্ধতায় আমি মন্ত্রণালয়, সচিব, শেষ কর্তৃপক্ষ, ডিসি, ইউনো, এসপি দফায় দফায় মিটিং করেছি। আমার অনুরোধে ভ্রমণ পরিষদ থেকে পাম্প মেশিন আনা হয়েছে, ড্রেজিং করে কিছু খাল নিষ্কাশন করে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে। শুকনো মৌসুমে সমস্ত সুইচ গেটগুলো আমি পরিষ্কার করতে বলেছি। ওনারা বলেছেন আপনার অনুমতি, আমরা পাম্প পাঠিয়েছি। আমার একটা অনুরোধ, সেই পাম্প ওনারা আরো বাড়াবেন। মন্ত্রণালয় থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আর কি চান বিল ডাকাতি দেওয়ার জন্য আমরা সেটা করতে রাজি আছি। আমরা ইউনোদেরকে দায়িত্ব দিয়েছি, একটা প্রকল্প যাচ্ছে। এটা ছোটখাটো সমস্যা না, বিরাট সমস্যা। হাজার হাজার কোটি টাকার একটা মহা পরিকল্পনা প্রয়োজন, সেটা সরকারকে গ্রহণ করতে হবে। একসঙ্গে না হলেও নির্বাচিত সরকার আসলে বড় করে করবে, কিন্তু এখন আপাতত এই সমস্যার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ এবং দাবি করেছি। ফুলতলা ডুমুরিয়াবাসী, আমি এই পানি নিষ্কাশন প্রশ্নে যে পাম্পগুলো এসেছে সেগুলো চালাতে গেলে যে বিদ্যুৎ লাগে, আমি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ও লিমিটেডকে অনুরোধ করেছি যে আপনারা কৃষকের জন্য বিদ্যুৎ আপনারা ফ্রি করে দেন, কিন্তু পাম্প চালাবে কি? এই সব চেষ্টায় আমরা আছি। এখানে ফুলতলা জামাত ইসলামী মিছিল করেছে, মানববন্ধন করেছে, ডিসির সঙ্গে ডেপুটেশন দিয়েছে, আন্দোলন করে সবকিছু আমরা করেছি। ফলে আমরা আপনাদের সঙ্গে আছি। সন্ত্রাস দমন উন্নয়নের ফুলতলা জলবদ্ধতা নিরসন করে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমাদের আরেকবার একটি সমৃদ্ধ ফুলতলা ডুমুরিয়া গড়ার জন্য আপনাদের খাদেম হিসেবে আল্লাহ তাআলা আমাকে যদি কবুল করেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুসলিম হিন্দু ভাইদেরকে আমি এখানে কয়েকটা মিটিং করে বলেছি, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের নিরাপদ জীবন ধর্ম পালন, আপনার সহায় সম্পদের উপরে জামাত শিবির কখনো একদিন মাত্র হামলা করেনি। যারা করেছে আওয়ামী লীগের লোকেরাই করেছে। আমরা কেউ সংখ্যালঘু বলি না, সব আমরা বাংলাদেশি। আমি 4 ইউনিয়নে হিন্দু ভাইদের নিয়ে কমিটি করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশে আমরা প্রমাণ করবো। ডুমুরিয়ার হিন্দুদের সকালে সম্মেলনে সেই সভাপতিরা বক্তৃতা করেছে, 14 ইউনিয়নে তাদের কমিটি হবে। আপনারা ইউনিয়নে কমিটি করেন, হিন্দু মহাসম্মেলন হবে ডিসেম্বরে ডুমুরিয়াতে। আমরা এবারের নির্বাচনে আল্লাহ যদি বেঁচে এবং তৌফিক দেন, ইনশাআল্লাহ হিন্দু মুসলিম মিলে একটি উন্নয়ন এবং শান্তির জনপদ, সকল ধর্মের মহামিলনে একটি মহা বিজয়ের জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করছি। আপনারা কি তার সঙ্গে সাথে থাকতে রাজি আছেন? ইসলাম সকলের কল্যাণ, মানব কল্যাণের এক পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ অনলি দ্য ব্যালেন্সড এন্ড কমপ্লিট কোর অফ লাইফ। মানুষের জীবনের অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবার, রাষ্ট্র, জুডিশিয়ারি, প্রশাসন, সমস্ত স্তরের শান্তি কল্যাণ সব ধর্মবাদের লোকেরা সুফল করবে যদি সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আজকে 5ই আগস্টের পরে একটা নতুন ডাইমেনশন, নতুন যাত্রা আমরা শুরু করেছি। আরেকটি যাত্রা, আরেকটি বিপ্লবের মাধ্যমে মানুষের কল্যাণকর রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করবো। মহান আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। অনেকদিন পর আপনাদের দেখে খুব ভালো লাগলো। এখানে অনেকেই আছেন যারা হয়তো আমাকে প্রথম আজকে দেখলেন সরাসরি, বলে ভাই আপনারা তো টেলিভিশনে দেখি, সামনাসামনি তো দেখি না। তা বললাম বিজ্ঞানের যুগ, টেলিভিশনে আপাতত দেখেন, পরে বাড়ি বাড়ি যাবো ইনশাআল্লাহ। এখন 7.5 বছর আটকে রাখছে, এখন আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। ইউনিয়নে আজকে তো উপজেলার কর্মী সম্মেলন হলো, এই ফুলতলার প্রতিটি ইউনিয়নে কর্মী সম্মেলন হবে। আমি সেই সম্মেলনে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। এখন মিছিল হবে, শৃঙ্খলার সঙ্গে সভাপতি বক্তব্যের পরে আপনারা মিছিলে যোগদান করবেন। আমি মিছিলের মাঝামাঝি থাকবো যাতে আমাকে সবাই দেখতে পারে।